আজ মঙ্গলবার, বাংলাদেশ সময় রাত 10টা এবং 16/9/25 ইংসনের বোস্টন সময় অনুসারে দুপুর 12টা। অর্থাৎ আমার যারা ছাত্রছাত্রী এবং যারা আমার সঙ্গে যুক্ত আছেন হোমিওপ্যাথিক জানার জন্য, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলেই শুরু করব আমাদের মূল আলোচনা। প্রথম যে কথাটা বলতে চাচ্ছিলাম, আমরা যারা এলএম পদ্ধতি জানতে চাই, শিখতে চাই, তাদের উদ্দেশ্যেই আজকের এই অনুষ্ঠান। এলএম ক্লাস কেস টেকিং এর সাইকোসিস পর্বের আলোচনা, অর্থাৎ সাইকোসিসটা কিভাবে চিনব। তার আগে একটু উদাহরণ দিই। যারা বাংলাদেশে অথবা আমেরিকাতে অবস্থানরত আছেন এবং মানবতার সেবা যারা করতে চান, তাদের উদ্দেশ্যে দুটা লাইন বলেই আমি আমার মূল আলোচনা শুরু করব। সেজন্য একটু আগে আরম্ভ করেছি। প্রথম কথা হলো, যারা পারিবারিক মা বাবার উদ্দেশ্যেই অথবা কোনো প্রাতিষ্ঠানিক সেবা দিতে চান মানুষের সকল রকমের রোগে, এবং তারা ইচ্ছে করলে আমার সঙ্গে যোগাযোগ করে কিভাবে করবেন এবং কত সহজে আপনারা সকল রোগের চিকিৎসা করতে পারবেন, সেই আলোচনা পাবেন। এবং সেই সেবা দেওয়ার জন্যই আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। যারা দেশে বা বিদেশে আছে, নামে বেনামে, প্রতিষ্ঠানে, মসজিদ, স্কুল, কলেজ, যে কোনো স্থানে আপনারা সেবামূলক কাজের প্রতিষ্ঠান করতে পারেন। এই এলএম পদ্ধতি দিয়ে শুরু করা যায় সকল রকমের রোগের চিকিৎসা। সেই সুবাদেই আমি কেস টেকিং আলোচনা করেছিলাম, কিভাবে আমরা কেস টেকিং নিয়ে আমরা করব। আজকে আলোচনা করব সাইকোসিস মায়াজম। প্রশ্ন আসছে যে আমরা হোমিওপ্যাথিক যারা অর্গানন পড়ালেখা করি এবং অর্গানন জানি, মায়াজম ছাড়া কোনো চিররোগের চিকিৎসা হয় না। অর্থাৎ বংশগতি অথবা পরিপার্শ্বিক যে কোনো কারণ হোক। তার আগে আমরা 18টা বাধা আলোচনা করেছি। এই মায়াজমকে চিনবার উপায়টা কি, আর চিনলেই যে ওষুধ প্রয়োগ করবেন সেটাও না। সেই সুবাদে আপনাদেরকে প্রথম থেকেই আমি সতর্ক করে দিচ্ছি, মায়াজমের চিকিৎসা করার আগে সিম্পল ওষুধ দিয়ে তরুণের রোগের চিকিৎসা করে মায়াজমের চিকিৎসা আসবেন। অন্তত 7 থেকে 15 দিন অথবা কোনো কোনো ক্ষেত্রে 1 মাস অপেক্ষা করতে পারেন আদৌ সে মায়াজমের রোগী কিনা। চট করি মায়াজমের ওষুধগুলো, গভীর থেকে গভীরতর ওষুধগুলো প্রয়োগ করা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। যেমন আমরা সাইকোসিস মায়াজমের ওষুধের নামটা শুনলেই বলতে পারি সেটা থুজা। আর যদি নসস ওষুধের কথা বলি তাহলে ম্যালেরিয়া। তাহলে তার অর্থ একথা নয় যে আমি বুঝিয়েই প্রথম থেকেই এই ওষুধটা প্রয়োগ করব। তাহলে আমরা চলে আসি, চিনার উপায়টা কি। দেখুন, শরিক মায়াজমের বাহ্যিকগত দৃষ্টিকোণ থেকে চিনার হতো আমরা বলছিলাম চুলকানি বা গায়ের গন্ধ অথবা নোংরা চলাফেরা এবং সে পার্থক্যগুলো আলোচনা করেছিলাম। আজকে কিন্তু বাইরে থেকে চিনার কোনো উপায় নেই। তবে একটা কথা, যে যদি তার মুখে বা দেহে আপনি আঁচলের চিহ্ন দেখেন অথবা আমরা মুখের কোনো চেহারা যদি গোটা মোটা থাকে অথবা কোনো ফুলা থাকে, তাইলে আমরা সন্দেহ করতে পারি। সেই ছাড়া আর সাইকোসিসের বাহ্যিক দৃষ্টিকোণ থেকে অথবা রোগীকে না দেখে বা স্পর্শ করে অথবা কথাবার্তা না বলে নির্বাচন করা অনেক সময় কঠিন। সে কারণেই এই মায়াজমটা একটু ভাগ করেই মনে রাখার সুযোগ। প্রশ্ন আসছে, স্যার বইপত্রে তো সবই আছে, আমরা তো পড়ে পড়ে সব জানতে পারি। 100 বার জানতে পারেন, জানার ভিতরে কোনো পার্থক্য নেই। আপনি আমার কথাও শুনতে পারেন, বইও পড়তে পারেন, এবং মনে রাখে কি কৌশলে প্রয়োগ করব সেটা একটু জানার আলাদা। অর্থাৎ মনে রাখার কৌশল এবং ঠিক সময় ঠিক জায়গা যেন মন আমাকে মনে করিয়ে দেয়। কিন্তু দেখুন, মুখস্থ বিদ্যা কখনোই কোনো প্র্যাকটিক্যাল জীবনের সঙ্গে একত্রিত না। অনেক সময় আমরাও তো কবিতা পাঠ করি, কবিতা মুখস্থ করি, কিন্তু কবিতা আপনি ইচ্ছা করলে লিখতে পারবেন না। কিন্তু হোমিওপ্যাথিকে প্রত্যেকটা ওষুধ প্রয়োগ করে তার দর্শন মতন ওষুধগুলো লক্ষণটা মনে রেখেই আপনি
মনে রাখতে পারবেন। সেই সুবাদে আমার আলোচনা। তাহলে প্রথমে আসি, প্রাথমিক বৈশিষ্ট্যটা কি কার সাইকোসিস মায়াজমের। তাহলে বৈশিষ্ট্যটা কি আমরা যদি মনে রাখি, আমি 5টা ভাগে ভাগ করে আলোচনা করার চেষ্টা করব। প্রথম ভাগ রাখছি প্রাথমিক বৈশিষ্ট্যটা কি। দেখুন, বৃদ্ধি দেখলেই বুঝে নিতে হবে অথবা সিক্রেশন অথবা কোনো কিছু বেড়ে যাওয়া, জমে যাওয়া, স্রাব, এই কতকগুলো থাকলে আমরা বুঝতে পারবো যে সে সাইকোসিস মায়াজম। যেমন আমরা আসিলের কথা বলতে পারি, টিউমারের কথা বলতে পারি, এনলার্জমেন্টের কথা বলতে পারি, ফ্যাট বৃদ্ধির কথা বলতে পারি। কোনো অঙ্গের যখন বর্ধিষ্ণ হয়, যেমন লিভার, ফ্যাটি লিভার বলতে পারি, তাহলেই আমরা বুঝে নেব। বা শরীরের কোথাও কোনো স্থানে যদি হয় যে ফুলে যায়, তাহলে আমরা ধরেই নিতে পারি সেটা প্রাথমিক বৈশিষ্ট্য এবং সেটা সাইকোসিস মায়াজম। তার অর্থ আপনি 15-20 মার্ক পেয়ে গেলেন সাইকোসিস মায়াজমটা ধরতে পারলেই। অর্থাৎ ভাগ করে যদি কার শরীরে কতটুকু আছে সেটা যদি মনে রাখতে হয়, তাইলে বোঝা গেল যে শরীরের কোনো কিছু বৃদ্ধি, সিক্রিয়েশন অথবা টিউমার, কোনো জিনিস এনলার্জমেন্ট, সেই অঙ্গগুলো হোক, তাইলে আমরা ধরে নেব সেটা। আর গোপনের প্রবণতা, অর্থাৎ গোপন করার ইচ্ছা, কোনো কথা পুরা না বলে নিজেকে লুকায়িত রাখা বা লুকানোর প্রবণতা এবং গোপনের প্রবণতা, এই কথাগুলো প্রাথমিক স্টেজে আমরা ধরে আলোচনা করি অথবা বাহ্যিকভাবে দেখেও আমরা সেটা নির্বাচন করতে পারি। আর যদি রিপোর্টের মাধ্যমে আসে তার ফ্যাটি লিভার, তার শরীরে ফ্যাট বেশি, অর্থাৎ শরীর খুব মোটাসোটা হয়ে গেল, ফ্যাট বাড়লো, তাইলেও আমরা ধরে নিতে পারি সেটা সাইকোটিকের রোগী। কিন্তু 1-2টা লক্ষণের উপরে ভিত্তি করে ওষুধ নির্বাচন করা যায় না, এটা নানা কারণে হতে পারে। তবে ধরে নেব সেটা সাইকোসিসের পর্যায়ে হতে পারে। দ্বিতীয় লক্ষণটা কি? শারীরিক লক্ষণ, যেটা আমি একটু আগেও বললাম, বৃদ্ধি। যে কোনো বৃদ্ধি হোক সেটা সাইকোসিস মায়াজমের, সেটা স্ফীত হইতে পারে। যেমন পায়ে জল আসা, অর্থাৎ হাত পা ফুলে যাওয়া। তারপরে কোনো স্রাব থেকে সবুজ বর্ণের স্রাব যদি বেরোয়, আঠালো এবং দুর্গন্ধ আছে, খুব বেশি না, তাহলে আমরা ধরে নেব সেটাও সাইকোটিক মায়াজম। দেখুন তাহলে পার্থক্যটা কোথায়, কিরকম, কি সুন্দর কথা। স্রাব আছে কিন্তু সবুজ বর্ণের যদি হয়, আঠালো হয়, তাইলে আমরা ধরে নেব। যেমন ধরেন স্কিন ডিজিজ থেকে যদি আঠালো কোনো জিনিস বেরো, তাহলেও আমরা ধরে নিতে পারি সেটা সাইকোসিস মায়াজমের মধ্যে পড়তে পারে। পড়বে এমন কোনো কথা না, কারণ সাইকোসিস মায়াজমের কতকগুলো আরো লক্ষণ আছে যেগুলো সুনিশ্চিতভাবে আপনি বলতে পারবেন। যেমন যে করে বললাম, আঁচিল যদি থাকে তাইলে আমরা ধরেই নেব সেটা থাকবে। কিন্তু দেখুন, বই খুললেই দেখবেন আঁচিলের ওষুধ থুজা দিলেই আঁচিল ভালো হয়ে যাবে। এখান থেকে আমরা যারা ডাক্তারি করি, আমরা যারা এলএম পদ্ধতি করি, এখান থেকে বেরিয়ে আসবেন। আঁচিল দেখলেই থুজা, সন্দেহ প্রবণতা দেখলেই থুজা, শরীরে বৃদ্ধি হইলেই থুজা, এই সকল থেকে এভাবে ওষুধ নির্বাচন থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আমরা মায়াজমের ভাগ করে ওষুধ দেওয়ার চেষ্টা করব। আমরা জানি মায়াজমের আগে আরো অনেক বাধা আছে, সেগুলি তো নানা কারণে হতে পারে। সেটা যদি অ্যাকুইট হয়, সেটা যদি গভীর ক্রিয়াশীল না হয়, সেটা যদি মায়াজমের সাইকোসিস মায়াজমের পর্যায়ে না পড়ে, তাহলে সিম্পল ওষুধেই আপনাকে ভালো হয়ে যাবে। তাহলে আপনি কমপ্লেক্সটা করলেন না। কি করলেন না? কারো হয়তো পায়ে জল আসতেই পারে, পায়ে জল আসছে, পা ফুলে গেছে, মুখ ফুলে গেছে, বুক ফুলে গেছে, সেটা সাইকোটিক মায়াজম। সুতরাং তাকে থুজা বা সাইকোটিক মায়াজমের ওষুধ ছাড়া আপনি দিবেন না বা দেওয়ার চেষ্টা করবেন না, বুঝবেন না। না, আপনাকে সিম্পল ওষুধ, সুন্দর সুন্দর হোমিওপ্যাথিতে ওষুধগুলো আছে। আপনাদেরকে কেন বলতেছি, মায়াজমের ওষুধগুলো আমি আলোচনা করার চেষ্টা করব। আমি প্রত্যেকটা মায়াজমের 2-2টা ওষুধ, ঊর্ধ্বে 5টা ওষুধ মনে রাখার চেষ্টা করবেন। তাই বলে কি কোনো সহজে প্রয়োগ করবেন না? নিশ্চয়ই করবেন, তবে 2টা ওষুধ থেকে দূরে থাকবেন, থুজা এবং ম্যাডোরিনা প্রয়োগ করবেন যদি নিশ্চিত হন যে এটা সাইকোটিক বডি। সেই নিশ্চিত হওয়ার জন্য আজকের এই আলোচনা। সেই নিশ্চিত হওয়ার জন্য 5টা ভাগের মধ্যে 2টা ভাগ বললাম, একটা হচ্ছে প্রাথমিক, একটা হচ্ছে শারীরিক। তাহলে স্থূলতা, বাড়তি মাংস বাড়া এবং চর্বি বাড়া এবং
এগুলি হচ্ছে শারীরিক বৃদ্ধি অথবা শারীরিক ক্রিয়া প্রতিক্রিয়া আমরা দূরের থেকে অথবা রোগীকে জিজ্ঞেস করে জানতে পারি এবং বুঝতে পারবো। তো স্যার বুঝলাম, দুইটা হয়তো 3টা করে লক্ষণ পেলাম, বুঝলাম, তারপর আমরা নিশ্চিত না সে যে সাইকোসিস বা সাইকোসিসের রোগী এবং আমার গভীর ক্রিয়াশীল ওষুধ প্রয়োগ করতে হবে। এগুলো অনেক সময় সিম্পল ওষুধও ভালো হয়ে যায়, নানা কারণে যদি পরিবেশগত কারণে সকল বাধাপ্রাপ্ত পেয়েই যদি এগুলো হয়ে থাকে তাহলে সেটা হয়। আমি একটা উদাহরণ দিয়ে বুঝাবার চেষ্টা করব কিভাবে আমরা নির্বাচনগুলো সঠিক করতে পারি। যেই যত সঠিকভাবে নির্বাচন করতে পারবেন তার তত এলএম পদ্ধতি, তার তত ক্রিয়া কার্যকলাপ অতি তাড়াতাড়ি হবে। কেন এই কথাটা বলছি? আপনি যদি মনে করেন যে নির্বাচন ভুল করে আপনার সাইকোসিসের ওষুধ দিতে শুরু করলেন, কিন্তু সেগুলো সিম্পল ওষুধে ভালো হয়ে যেতে পারত, কিন্তু আপনি যখনই সাইকোটিক ওষুধটা দিলেন আর একটা কৃত্রিম রোগ তৈরি করার প্রবণতা আপনার হয়ে যাবে। শততম পদ্ধতিতে কৃত্রিম রোগ হয়েই যায়, কিন্তু 50% সুবিধাটা হচ্ছে কি, যেটা বারবার করে বলি, 2 থেকে 4টা পাওয়ারের বেশি কোনোদিন প্রয়োগ করবেন না। যদি দেখেন সেই ওষুধের কার্যকলাপ অথবা আপনার লক্ষণগুলো যদি ভালো না হয়, তখন বুঝে নেবেন আপনার ওষুধটা সিলেকশন হয়নি। আর লক্ষণ বলতে একেবারে গভীর খুব লক্ষণ মনে রাখতে হবে তা না। একটা ওষুধকে 4-5টা বা ঊর্ধ্বে 8-10টা লক্ষণ যদি মনে রাখতে পারেন, তাহলে ওষুধটা নির্বাচন করার সময় সেই 8-10টা লক্ষণ তার দেহে আছে কিনা সেই ওষুধটাই প্রয়োগ করার চেষ্টা করবেন। তাতে করে আপনার দক্ষতা বাড়বে, আপনার রোগীর অবজারভেশন বাড়বে এবং ভবিষ্যতেও আপনার অনায়াসেই আপনি সেগুলো প্রয়োগ করতে পারবেন। তাহলে চলে আসে তৃতীয়টা, মানসিক কষ্ট। তো বলতে আর মানসিক কষ্ট তো অনেক রকম, এটা একটা অন্য টাইপের। মানসিক কষ্ট বলতে কোনো মনের আঘাত টাঘাত থেকে না, যেমন গোপন প্রিয়তা, আপনি কোনো কথা লুকে রাখেন এবং বলতে চান না, এবং সন্দেহ প্রবণতা, প্রত্যেক লোককে সন্দেহ করে। আমরা অনেক সময় জিজ্ঞাসা করি আপনার সন্দেহ প্রবণতা কেমন, অথবা আপনি হাঁটতেছেন মনে হয় যেন পিছনে কেউ আসতেছে, এরকম কোন দৃষ্টিকোণ থাকলে আমরা ধরেই নেব সে সাইকোটিক মায়াজমের অন্তত 10টা মার পেয়ে গেছে। কারণ সন্দেহ যদি মানুষকে করে থাকেন, অথবা হাঁটার সময় যদি পিছনে পিছনে বারবার দেখেন আপনার পিছনে কেউ আসতেছে কিনা, তাইলে ধরেই নেবেন সে সন্দেহ প্রবণতার লোক এবং তার কাছে মায়াজমের ভাগ আছে। চলে আসি, তাহলে মানসিক কষ্ট কথা গেল। তারপরে ভয়, সন্দেহ প্রবণতা এবং ভয়, অর্থাৎ লোকলজ্জার ভয়। কি বলবে আমি যদি এই কাজটা করি, অথবা আমি এই কাজটা গোপন না করি সে যদি জেনে যায়, এই যে সন্দেহ অথবা না জানার ভান করা, আবার গোপন করার ইচ্ছা যদি থাকে তাইলে। কিন্তু আমি যেই 2টা লক্ষণ এখন বলবো, সেই 2টি লক্ষণ হচ্ছে সবচেয়ে বেশি প্রয়োজনীয়। একটা হচ্ছে ঐতিহাসিক বাধা, যেটা ঐতিহাসিক বাধা বা ঐতিহাসিক কারণ আমরা যেটা বলি সেটা হচ্ছে গনোরিয়া যদি চাপা পড়ে, অথবা গনোরিয়ার বংশেতে যদি থেকে সেখান থেকে যদি কোনো রকমের ট্রাভেলস হয়ে আসে, তাকেই আমরা সরাসরি বলতে পারি যে সেটা সাইকোসিস মায়াজমের 1 নম্বর রোগী। তাহলে বোঝা গেল যে আমরা প্রথমেই এটা চিন্তা করব এবং তার গনোরিয়া রোগ হয়েছিল কিনা, হয়েলে চাপা পড়ছিল কিনা, চাপা পড়লে কি পরিমাণ ওষুধ অহোমিওপ্যাথিক মতে চিকিৎসা হয়েছে কিনা, অথবা ডাক্তারি মতে তার কি কি ওষুধ খাওয়া হয়েছে, এগুলো একটু লিপিবদ্ধ করে রাখার দরকার। তা না হলে চিকিৎসা বিভ্রাট হয়ে যাবে। এটা হচ্ছে মেইন কারণ, অর্থাৎ গনোরিয়া চাপা দেওয়া, অথবা বংশগতির কারণে কারো গনোরিয়া বা এরকম রোগ আগে থেকে দেখা গেছে, তার বংশগতিতে হয়ে চলে আসছে, তাইলেই সেটা সাইকোসিস রোগী বলে আমরা ঠিক করব এবং জানবো। যেমন করে আমি একটু আগে বলেছিলাম যে আছে টিউমার, এগুলো থাকলে আমরা ধরেই নেব। তাহলে এই 3-4টা লক্ষণ যদি মনে রাখি, কি পেলাম? আসিল টিউমার পাইলাম, যে কোনো অঙ্গ বর্ধিষ্ণ পাইলাম এবং ফ্যাট বডি পাইলাম, তার সঙ্গে যদি যুক্ত হয় তার গনোরিয়া হয়ে চাপা পড়ে তার এই রোগগুলো হয়েছে, তাহলে তো আর কোনো কথাই নাই। তাইলে আপনি বুঝে নিলেন সে সাইকোসিসের রোগী এবং সাইকোসিস দমনের কারণে এই রোগগুলো হয়েছে। সুতরাং সাইকোসিসের ওষুধ আমি প্রয়োগ করব, এখন না। অর্থাৎ আমি চেষ্টা করব সিম্পল ওষুধ দিয়ে প্রয়োগ করতে, কিন্তু আমি জানি সে সাইকোসিসের রোগী। তারপরও
নিজেদের একটু চেষ্টা করে দেখবেন, কোনো না কোনো কারণ যদি থাকে, সেই কারণগুলো যদি সহজেই ভালো হয়ে যায়, তাহলে ওই যে সাইকোসিস রোগীর যে ওষুধটা প্রয়োগ করবেন, যেমন থুজা বা মেডোনিয়াম আমরা বলে থাকি, একটা সিম্পল আর একটা হচ্ছে গভীর ক্রিয়াশীল, যেমন নোসোর্স থেকে তৈরি, এই দুইটাই ভালো করে পড়ার চেষ্টা করবেন এবং লক্ষণগুলো মনে রাখার চেষ্টা করবেন। আমিও চেষ্টা করব আগামী দিনে এই সকল ওষুধ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করে কিভাবে ওষুধগুলো আমরা মনে রাখতে পারি। তাহলে চলে আসি, বুঝতে পারলাম যে গনোরিয়া রোগ কিভাবে আমরা নির্বাচন করার জন্য এই 4টা কথা বললাম। একটা হচ্ছে প্রাথমিক বৈশিষ্ট্য, শারীরিক বৈশিষ্ট্য, মানসিক কষ্ট অথবা বৈশিষ্ট্য যেটাই বলি না কেন, আর হচ্ছে ঐতিহাসিক আমরা ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ গনোরিয়া চাপা পড়ার ইতিহাস অথবা বংশগত ইতিহাসকে, তাহলে আমরা সিদ্ধান্তে পৌঁছে গেলাম। এবার আসি যে ধরার কৌশলটা কি, অর্থাৎ এটা বুঝলাম। তাহলে আমরা কিভাবে চিনতে পারি? প্রথম কথা হচ্ছে যেটা বলছিলাম আগেই, বাড়ছে, অর্থাৎ কোনো জিনিস যদি বর্ধিষ্ণু হয় তাহলে আমরা সেই শরীরে আমরা বুঝে নেব। দ্বিতীয় হচ্ছে সবুজ আঠালো দুর্গন্ধযুক্ত যদি হয় এবং মনে মনে আপনার যে সকল ওষুধ প্রয়োগ করছেন সে সকল ওষুধে যদি ভালো না হয়, অর্থাৎ কোনো ওষুধেই কাজ করছে না। কি সুন্দর! আপনি এই যে M1 M2 কথা বললাম, অনেক সময় দেখবেন M1 M2তে কোনো ওষুধে কাজ করছে না, আর কাজ করেও শেষ করতে পারছে না, তাইলে বুঝে নেবেন তার মায়াদমের আটকা আছে, মায়াদমের বাধা আছে। সে মায়াদম না জানলে আমি চিকিৎসা করতে পারবো না। চলে আসি, তাহলে কৌশলটা হলো, প্রথম হলো বাড়তি, দ্বিতীয় হলো সবুজ বর্ণের, দুর্গন্ধ এবং সহজে চিকিৎসা হয় না। আর যেটা আগেও বলছি, সন্দেহ প্রবণতা যদি আপনারা রাখতে পারেন, তাহলে আমরা এই পঞ্চমধ্যে ঠিক করে ফেললাম সন্দেহ প্রবণতা, আঁচিল টিউমার, শরীর বৃদ্ধি এবং ফ্যাট বডি, অথবা যেটা দেখলেই চিনা যায়, অনেক সময় বরণের মুখ হতে পারে এবং গায়ে আঁচিল থাকতে পারে, টিউমার থাকতে পারে। এই সকল থাকলেই আমরা শেষ সিদ্ধান্তে পৌঁছলাম সে সাইকোটিকের রোগী। কিন্তু প্রথমেই আমরা সাইকোটিকের কোনো ওষুধ দেব না যতক্ষণ পর্যন্ত না আমরা অন্যান্য সিম্পল ওষুধ দিয়ে তার আচার আচরণ অথবা চাল চলন অথবা রোগের বৃদ্ধি এগুলি সমাধান করে। বলুন স্যার কেন কথাটা বললাম? কারণ দেখুন, রোগের বৃদ্ধি অবস্থা যদি থাকে, তখন যদি আপনি বৃদ্ধিটা না কমান, গভীর ক্রিয়াশীল ওষুধ দিয়ে বৃদ্ধি কমানোর চেষ্টা করবেন না, কারণ সিম্পল ওষুধ দিয়ে কমিয়ে তারপরে গভীর ক্রিয়াশীল ওষুধগুলো প্রয়োগ করবেন, তাতে করে কাজ ভালো পাবেন। কারণ একটা সিস্টেমের বাইরে যদি ওষুধগুলো প্রয়োগ করেন তাহলে জটিলতাটা হয়ে যায়, এবং জটিলতা হইলেই চিকিৎসাটা করাটা কষ্ট হয়ে যায়। সেই কষ্ট থেকেই রক্ষা পাওয়ার জন্য প্রথম দিনেই আপনি চেষ্টা করবেন। আমি কথা বলবো না সবাই লাইফ হিস্ট্রি দিয়ে আপনার কাছে একেবারে সব কথা বলে আপনার প্রথম দিনে সব কিছু করে ফেললেন, এটা তো সম্ভব হবে না। কারণ কেস টেকিং দেওয়ার ইতিহাস আমাদের নাই, আমরা কেউ কেস টেকিং নেই না। কিন্তু বিদেশে যখন যাবেন দেখবেন এলোপ্যাথিক্যালেরও যেভাবে কি সুন্দর করে তারা তাদের ইতিহাস নেয়, আর আমরা বাংলাদেশে কেউ ইতিহাস দেওয়ার চেষ্টাও করে না। আরে ওইটার জেনে লাভ কি হবে? আমরা যে কারণে আসছি সেটাই চিকিৎসা করেন। যাই হোক, চলে আসি, এবার আসছে যে হলো এখন কি কি ওষুধ হইতে পারে। দেখুন, আমি 5-6টা ওষুধের নাম বলবো, যেগুলোর ভিতরে প্রথমেই পড়ে থুজা, দ্বিতীয় পড়ে মেডোনিনাম, তৃতীয় পড়ে নেট্রামসাল এবং কোস্টিকাম। এই কয়েকটা ওষুধের কথা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আর ওষুধ আছে যেমন সাবাইনা, রুডা, এ সকল ওষুধও আমাদের এই পর্যায়ে পড়ে। কিন্তু এগুলো সিম্পল হিসাবে চেষ্টা করবেন, অর্থাৎ এদের গভীরতা এই প্রথমগুলোর থেকে অনেক কম বিদায় প্রথমেই সেই ওষুধগুলো দেওয়ার চেষ্টা করবেন। অনেক সময় ওষুধ পড়ার সময় ভাগ করে মনে রাখবেন কোনটা গভীর ক্রিয়াশীল এবং কোনটা গভীর ক্রিয়াশীল নয়, এবং সিম্পল ওষুধ দিয়ে সেবা দেওয়ার চেষ্টা করবেন। তাহলে চলে আসি, অর্থাৎ এই যে ক্ষুদ্র আলোচনা, আমরা মায়াজমকে কিভাবে চিনব কার শরীরে। আজকালকার অনেকেই আমার যারা ভক্ত আছেন অথবা এলএম গ্রুপ নিয়ে আলোচনা করেন, তাদের উদ্দেশ্যে আমরা বলছি, অনেক সময় দেখবেন এলোপ্যাথিকরা নিষেধ করে। কি নিষেধ করে? আমরা
এলোপ্যাথিক খাওয়ার সময় কোনো রকম জটিল রোগীকে এলোপ্যাথিক ওষুধ দিতে পারবে না। আপনাদের সবাই উদ্দেশ্যে আজকে বলছি, তার কারণও আছে। তার কারণ কেউ আমাকে জানতে চাইছিল যে আমরা যে চিকিৎসা করি আমাদের ওষুধের ব্যাপারে এলোপ্যাথিকেরা বাধা দেয় কেন, ওষুধ দিতে রুগীরা ভয় পায় কেন। দেখেন, আমার কাছেও আসলো, আমি বলবো শততম পদ্ধতির ওষুধ হাই পাওয়ার খাওয়ার চেষ্টা করবেন না, তাহলে আপনার রোগ জটিল থেকে জটিলতর হবে। এবং সেই সুবাদে আমি অনেকগুলো কেসে দেখেছি এই হাই পাওয়ারের কি ক্ষতিটা হয়। সেখান থেকে আপনাদেরকে রক্ষা করার জন্যই আজকের এই আলোচনা। অর্থাৎ আপনারা যারা এলোপ্যাথিক ডাক্তাররা অনেক সময় বলেন যে হোমিওপ্যাথিক খাইও না, এটা খাইলে বাধার সৃষ্টি করবে, অমুক করবে, আপনাদের কাছে সুস্পষ্ট কথা বলতে চাই, এলএম পদ্ধতির M1 M2 অথবা 3 অথবা 4 কখনো কোনো রোগের বাধার সৃষ্টি করে না, এলোপ্যাথিক ওষুধের বাধার সৃষ্টি করে না। আপনারা দেখবেন হোমিওপ্যাথিক ওষুধ যখন যারা হাই পাওয়ার দেওয়া হয় তাদের কারণে শরীরের জটিলতা এবং রোগ সারতে অনেক সময় কষ্ট হয়ে পড়ে, যেই রোগগুলো অনেকেরই আমি চিকিৎসা করেছি এই নানা সমস্যার ভিতরে, কারণ তাদের কৃত্রিম রোগে ভরা। অর্থাৎ যখনই হাই পাওয়ার প্রয়োগ করবেন তখনই এক একটা অসুখ তার দেহে বিরাজমান। সেখান থেকে যদি তাড়াতাড়ি রিলিফ না দিয়ে নতুন সিমটম নতুনভাবে লক্ষণ না নিয়ে আপনি করতে পারেন, তাহলে আপনার 50 দিন পদ্ধতিও আপনি চিকিৎসা করতে পারবেন না। প্রথমেই জেনে নেবেন তার কি কি লক্ষণ, এবং দেখবেন অনেক সময় সুস্থ শরীরেও ওই যে বললাম যে মায়াজমের লক্ষণ, অর্থাৎ আপনি এমন ওষুধ প্রয়োগ করেছেন তাকে এখন বোঝা যাচ্ছে সে গনোরিয়ার রোগী, আদৌ তার গনোরিয়া নাই, কিন্তু লক্ষণগুলো গনোরিয়ার মতন হয়ে আছে। তার অর্থ ওই যে গনোরিয়া রোগের চাপা দেওয়ার জন্য অথবা চিকিৎসা করার জন্য যে হাই পাওয়ার দিয়েছেন তার কৃত্রিম রোগটা তার দেহে তৈরি হয়ে গেল। তার অর্থ এই কথা নয় যে সে গনোরিয়া থেকে সেই রোগটা হয়েছে। এই জন্য হোমিওপ্যাথিকটা বড় কঠিন, বড় চিকিৎসা করা বড় দুঃসাধ্য নানা কারণে। যখন এলোপ্যাথিকেরা প্রথমেই বলবো আপনারা কোনোদিন হোমিওপ্যাথিক ওষুধ খাবেন না, এসব খেলে কষ্ট। আমিও বলতাম হোমিওপ্যাথিক ওষুধ খাবেন না, কেন খাবেন? আপনারা দেখুন তো, সশ্রতম পদ্ধতি যারা আমরা এখন উদাহরণ দিই যে ক্যান্টের মতন লোক, অমুকের মতন লোক, তারা হাই পাওয়ার ব্যবহার করেছে এবং সেটা তারা ক্রিয়া প্রতিক্রিয়া জেনে স্থির লক্ষণ জেনেই করেছে। আর আমরা অল্প একটু পরেই হাই পাওয়ার একটা না হলে একটা দিয়েই তার চিকিৎসাটা করার চেষ্টা করে তাকে কিম্বুত কিমাকার একটা রোগী বানিয়ে ফেলি। সুতরাং এলোপ্যাথিকরা নিষেধ করবে না কেন? আমিও তো নিষেধ করব যে এলোপ্যাথিক খান, তারপরও হোমিও ডাক্তার যারা হাই পাওয়ার ব্যবহার করে তার থেকে 10 হাত দূরে থাকার চেষ্টা করেন। কারণ কখনো 30 বা 200 উপরে খাবেন না। আমি 30 বলি, তারপরে 200 বলি। অনেক সময় যদি ডাক্তারদের দক্ষতা থাকে অথবা অমুক থাকে তারা 200 ব্যবহার করে দেখতে পারে, কিন্তু তারপরে পাওয়ার দেওয়ার আগে আমি আপনাকে বলবো যারাই দেন বা দিয়া থাকেন অথবা চিকিৎসার বড় বড় কথা বলেন তাদের উদ্দেশ্যে বলছি, নতুন পদ্ধতি যখন আপনাদের কাছে চলে আসছে কেন আপনারা আরেকজনের শরীরে নতুন রোগ সৃষ্টি করে সেই রোগের দূরীভূত করার পদ্ধতিটা নেবেন? কারণ আমাদের পড়ালেখা, আমাদের পরীক্ষা, আমাদের নিরীক্ষা এত কম, যেগুলো লজ্জা লাগে, যেগুলো অনেক সময় আমরা নিজেরাই ভুগি যে আমাদের এগুলো ওষুধের পরীক্ষা করার আপনাদের হাতেই তুলে দিলাম। কি তুলে দিলাম? 50 পদ্ধতি তুলে দিলাম। আর কি তুলে দিলাম? প্রয়োগ করবেন, আপনার লক্ষণ মতন যদি কাজ না হয় বুঝে নেবেন এবং ওষুধগুলোকে ঠিক মতন প্রয়োগ করে নিজের চোখে যখন দর্শন না হবে কখনো আপনি হোমিওপ্যাথিক চিকিৎসা করতে পারবেন না। আমরা কোনো রোগের চিকিৎসা করি না। ভাই বলে যে আমি তো ক্যান্সার রোগী, আমাকে অমুকটা দিচ্ছে, এখন আপনার ক্যান্সারের ওষুধ দিয়েছেন, আপনার ওষুধ খাবো কি খাবো না? কি সুন্দর কথা, কিন্তু আমরা উত্তরটা কি দিই? হ্যাঁ, আমিও তো ভয় পাই যাই বাবুরে, ক্যান্সারের রোগী, এখন তো আমি ওষুধ দিয়েছি ক্যান্সার, তাহলে তো সেখানে একটা গন্ডগোল। কখনো ভাববেন না। আপনি চিকিৎসা করেছেন লক্ষণের ভিত্তিতে, আপনি কোনো জিনিস এমন প্রয়োগ করেন নাই যেটা আপনার ট্রাবল সৃষ্টি করতে পারে। যেহেতু আপনি এলএম পদ্ধতি বুঝেন, আপনি M1 M2 বা 3 4 একেবারে যদি চিররোগ হয়ে থাকে এই 4ই আপনাকে ওষুধ নির্বাচন করে দেবেন। যদি না করে বুঝবেন আপনার অযোগ্যতা, আপনার অদক্ষতা এবং আপনার অবজারভেশনের অভাব আছে। আরেকটু অবজারভেশন করেন, আরেকটু প্রয়োগ করেন, তাইলে আপনার চোখগুলো খুলবে। রুগী দেখেন, দেখে দেখে ওষুধগুলো শিখেন এবং শিখে নিয়ে আপনার লক্ষণগুলো মনে রাখার চেষ্টা করেন।
বইপত্র পড়ে মুখস্থ করে কতক্ষণ মনে রাখবেন? এই হোমিওপ্যাথিক যে বিশাল বিজ্ঞান আপনি এতগুলো মনে রেখে আপনি প্রয়োগ করতে পারবেন আমার বিশ্বাস হয় না। আমার বিশ্বাস হয় আপনারা যারা একেবারে প্রথম থেকেই এইভাবে প্রয়োগ করে লক্ষণগুলো নিজেরা দেখে যদি মনে রাখতে পারেন, তাহলেই দেখবেন আপনার হাতে অনেক ওষুধ, এবং এক একটা ওষুধের উপরে ভিত্তি করে আপনি তার জ্ঞান ভাণ্ডার বাড়াবেন, এই আশা রাখছি। আর ওষুধ প্রয়োগ করার আগে চিন্তা করবেন সিম্পল ওষুধ, ক্রনিক অর্থাৎ গভীরতার ওষুধ 3টা ভাগে ভাগ করবেন। তাহলেই ওষুধগুলোকে যদি এই 3 ভাগে ভাগ করে ব্যবহার করতে পারেন, অর্থাৎ আপনার জেনে শুনে চট করে হাই পাওয়ারের ওষুধ প্রয়োগ করবেন না, গভীর ক্রিয়াশীল ওষুধ প্রয়োগ করবেন না, যতক্ষণ পর্যন্ত না রোগী আপনার হাত থেকে চলে না যায়। অনেক সময় আমরাও করি, যেমন ধরেন একটা জ্বরের ওষুধ আসছে, আপনি হয়তো রোগী আপনার কাছে থাকবে না, আপনি জানেন সে এখনই ভালো না করলে সে কালকেই সে ওষুধ চেঞ্জ করবে, ডাক্তারের কাছে চলে যাবে, তখন আর তার উপায় থাকে না, হয়তো আর্সেনিক দিয়ে আপনার জ্বরটা কমালেন। কিন্তু যদি আপনার লক্ষণ ভিত্তিতে সৃষ্টি করে আপনি যে কোনো, যেমন চিকেনগুনিয়ার ওষুধ আসলো, রুগী আসলো, আপনি সেখানে হয়তো আর্সেনিক দিলেন, এটাও আপনি ভুল করলেন। চিকেনগুনিয়ার রুগী তার লক্ষণের উপরে ভিত্তি করে যার ইউরেনিয়াম প্যাটারিনাম যদি প্রয়োগ করতে পারেন, একদিনেই ভালো হবে। প্রশ্ন মাত্রাটা কি? অনেকেই বলেন স্যার এত কথা বলেন, আপনার মাত্রার কথা বলবেন না। আর কত বলবো মাত্রার কথা? মাত্রা তো নির্ভর করবে আপনার উপরে। আপনার রোগী দেখছেন, রোগীর গভীরতা কি, কাজ কি, এবং কতক্ষণ পর দিবেন। এবং তরুণ রোগ হলে আপনি আধা ঘন্টা থেকে দিনে 2 বার, তাহলে বোঝা যাক এই ওষুধটা আধা ঘন্টা পর বলে আমি 12 বারও প্রয়োগ করতে পারি, 10 বারও প্রয়োগ করতে পারি। সেটা নির্ভর করবে আপনি কিভাবে রোগীকে ট্রিটমেন্ট করবেন এবং কি ওষুধ দিবেন। ওষুধটা ঠিক হলেই আপনি তরুণ রোগের ঘনমাত্রা দিতে কোনো আপত্তি নেই, 2-3 মাত্রা খেলেই রোগ স্টপ হয়ে যায়। আবার বেশি ঘনমাত্রা দিতে গিয়ে বলে খেতে থাকেন, তাহলে আবার উল্টা রোগটা বেড়ে যেতে পারে। আপনি 2 থেকে 3 মাত্রা দিলেই আপনি বুঝতে পারবেন আপনার কিভাবে করবেন। আমি অনেক সময় বলি, যেমন খুব গভীর জ্বর আসছে, আপনার বেলেডোনা দেন, যাই দেন, আপনার সিলেকশনে যাই আটুক না কেন, আধা ঘন্টা পর 3 মাত্রা দিয়ে একটু অপেক্ষা করেন। যদি না কমে তাহলে বুঝবেন ওষুধটা সিলেকশনটা হয় নাই, কোনো না কোনো কারণে আপনার ভুল ত্রুটি থাকতেই পারে। আপনার 3 মাত্রা, এক পাওয়ারের 3 মাত্রা, দেখুন এগুলো আপনার হাতে পরীক্ষা হবে, খালি আমার হাতে পরীক্ষা হচ্ছে তাই না, আপনিও পরীক্ষা করতে পারবেন, বুঝতে পারবেন। হ্যাঁ, অনেক সময় হয়তো রোগী থাকে না, আমরা অনেক সময় ট্রাভেলতে পড়ি, সেটা হইতেই পারে। কিন্তু প্রয়োগের বেলা, মাত্রার বেলা, পাওয়ারের বেলা কখনো আপনি গ্যাপিং এ যাবেন না, হাই পাওয়ারে যাবেন না। 1, 2, 3 থেকেই শুরু করবেন, এবং যাই শুরু করেন না কেন আপনার লক্ষণ মতন রেসপন্ড যদি না করে, তাহলে বুঝে নেবেন যে এই ওষুধ তার জন্য নয়। আমি যে উদাহরণটা দিতে লাগলাম, এখন রোগী যদি চলে যায়, আপনার জ্বরটা কমায় রাখলেন, কিন্তু আপনি চিকেনগুনিয়ার ট্রিটমেন্টটা করলেন না, সেখানে করলে হয়তো একদিনেই ভালো হবে। আমি জোর গলায় বলতে পারি, আমি 2 দিন হয়তো বলি, একদিনই আপনাদের হাতে ভালো হবে। সিলেকশন করে ওষুধগুলো যদি প্রয়োগ করেন, সেটা তরুণ রোগ, যে কোনো রোগ, যেমন ধরেন প্রস্রাবের রক্ত, বিশাল আকারের রক্ত, আপনার ক্যান্সারিস দেখবেন আধা ঘন্টা বা 1 ঘন্টা পর দিয়ে বিকাল পর্যন্ত, অর্থাৎ 3-4 ঘন্টা পর তারই পানি খেয়ে প্রস্রাব করার কথা বলেন, দেখবেন আপনার ক্যান্সারিসে আপনার রোগীটা ভালো হয়ে গেছে। তখন দিনে 2 বার বা 3 বার আপনার প্রয়োজন মতো অথবা রোগীর অবজারভেশনের উপরে ভিত্তি করে আপনার ওষুধটা প্রয়োগ করবেন। কে কি বলছে, কে কি দিয়েছে, আমি কি দিয়েছি, স্যার ওষুধ কি হবে, মাত্রা কি হবে, প্রতিদিন আপনারা যদি এক কথা বলেন, তাহলে তো আপনি ডাক্তার হতে পারবেন না। আপনাকে ডাক্তার হতে গেলে আপনার নিজের উপরে আস্থা রেখে বিশ্বাসটা অর্জন করতে হবে। এটুকু মনে রাখার আহ্বান জানাচ্ছি। অর্থাৎ আমরা যারা এলএম পদ্ধতি করি, আমাদের মনে রাখতে হবে আমাদের লক্ষ্য একটাই, কত তাড়াতাড়ি মানুষের সেবা দিয়ে চিকিৎসা করতে পারি, এবং যত রকমের জটিল রোগ অতি সহজেই আমরা চিকিৎসা করতে পারবেন, এই বিশ্বাস থেকেই আজকের এই আলোচনা শেষ করছি। সকলকে ধন্যবাদ।